স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে 2 দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের দ্বিতীয় দিনে আজ সাতক্ষীরা গোপালগঞ্জে যাবেন নরেন্দ্র মোদী। সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী দেবী মন্দির পরিদর্শন করবেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সাজ সাজ রব সাতক্ষীরার শ্যামনগরে। বিস্তারিত জানাতে সাতক্ষীরার শ্যামনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। শ্রাবণ, নরেন্দ্র মোদীর সফর নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জোর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দ্বিতীয় এবং শেষ দিনে তিনি প্রথমে যার আনুষ্ঠানিকতা রয়েছে সেটি হচ্ছে যে এই সাতক্ষীরায় তিনি আসবেন এবং সাতক্ষীরায় যে মন্দিরটি আছে এবং সেই মন্দির তিনি পরিদর্শন করবেন এবং মন্দির পরিদর্শন করার পাশাপাশি তিনি এখানে পুজো দেবেন বলে আমরা জানতে পেরেছি। এটি প্রথমত বলি, আসলে এই মন্দিরের চারপাশের যে পরিবেশ, সেই পরিবেশটিতে আসলে নানা রকম নান্দনিকতায় সাজানো হয়েছে এবং নান্দনিকতার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই 450 বছরের পুরনো যে মন্দিরটি রয়েছে এখানে এবং সেই মন্দিরের চারিদিকে অলঙ্করণ করা হয়েছে এবং সেই অলঙ্করণের মধ্যে আসলে নানাবিধ বিষয় এখানে আছে। সেটি একটি বাস্তবতা আছে, কারণ এই মন্দিরটির যদি আসলে ইতিহাসটি বলি, কেন নরেন্দ্র মোদী এখানে আসছেন, সেটিও কিন্তু একটি বড় ইতিহাসের একটি অংশ। এই মন্দিরটি সম্পর্কে যে তথ্যগুলো আসলে বলা হয় সেই সম্পর্কে আপনাদেরকে প্রথমে একটু আমরা ধারণা দিতে চাই। এই মন্দিরটির নাম হচ্ছে যশোরেশ্বরী মন্দির এবং এটি আসলে কালী মন্দির এবং এই যশোরেশ্বরী কালী মন্দির ঈশ্বরীপুর অবস্থিত এবং শ্যামনগর সাতক্ষীরা জেলায় এটি অবস্থিত। আসলে এই মন্দিরটি নিয়ে আসলে যে ধরনের কথা প্রচলিত আছে বা যে ধরনের মিথ এখানে প্রচলিত আছে, সেই মিথ প্রচলিত সম্পর্কে আসলে কথাগুলো আপনাদেরকে জানাতে চাই। সফরের শেষ দিনে যে ভারতের প্রধানমন্ত্রী ঈশ্বরীপুর গ্রামে এই মন্দিরে আসবেন এবং সেখানে তিনি পূজা দেবেন। ধারণা করা হয় দ্বাদশ শতাব্দীর শেষের দিকে আনারি নামে একজন ব্রাহ্মণ এই মন্দির নির্মাণ করেন এবং এই মন্দির নির্মাণের যে ইতিহাস, সেই ইতিহাসটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস এবং এখানে বলা হয় যে আসলে হিন্দু ধর্মের যে 51টি শক্তিপীঠ রয়েছে সেই 51টি শক্তিপীঠের মধ্যে একটি বড় শক্তিপীঠ আসলে এই যশোরেশ্বরী মন্দির এবং এই মন্দিরের চারদিকে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, কারণ আসলে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন, তার সফরকে ঘিরে এমনি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তার পাশাপাশি তিনি আজকে এই মন্দির পরিদর্শন করবেন, সেখানেও কিন্তু একটি বড় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কথাটি বলা হচ্ছে আসলে ঈশ্বরীপুরের যে এই মন্দিরটি আসলে যে কারণের শক্তিপীঠ, সেই শক্তিপীঠের যে পেছনের গল্পটি রয়েছে সেটি হচ্ছে যে এখানে দেবী সতীর হাতের তালু এবং পায়ের পাতা এসে পড়েছিল, কারণ দেবী সতী হিন্দু ধর্মের আসলে একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছেন এবং সেই জায়গাটিতে আসলে যখন তাকে যে শক্তিপীঠের কথাটি বলা হচ্ছিল, দেবী সতীর আত্মহননের পর তার স্বামী শিব তার দেহাবশেষ নিয়ে যখন ধ্বংসনৃত্য শুরু করেছিলেন এবং সেই ধ্বংসনৃত্য থামানোর জন্য বিষ্ণু তার সতীর মরদেহ সুদর্শন চক্র ব্যবহার করেছিল এবং সুদর্শন চক্র ব্যবহার করার ফলে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় পড়ে এবং সেটি আসলে আমাদের উপমহাদেশের বিভিন্ন জায়গায় আছে। বাংলাদেশে এরকম 6টি শক্তিপীঠ আছে এবং তার পাশাপাশি ভারতে আছে অনেকগুলো এবং আফগানিস্তানের কিছু অংশে শক্তিপীঠটি আছে। সবকিছু মিলিয়ে এটি আসলে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অনেক পবিত্র একটি জায়গা এবং সেখানে আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। তারই ধারাবাহিকতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে সফরের দ্বিতীয় দিনে শুরুতেই এখানে আসবেন এবং এই শুরুতে আসার যে আনুষ্ঠানিকতা এবং শুরুতে আসার যে এখন পর্যন্ত শিডিউল আমাদের কাছে এসেছে, বলা হচ্ছে যে এখানে তিনি 9:50 থেকে 10:10 পর্যন্ত তিনি এখানে অবস্থান করবেন এবং তার ভেতরে অবস্থানকালীন সময়ের যে আসলে আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিকতার মধ্যে তিনি এখানে পুজো দেবেন এবং তার পাশাপাশি তিনি প্রার্থনাও করবেন এবং এই আনুষ্ঠানিকতা শেষ করার পরে তিনি এখান থেকে চলে যাবেন গোপালগঞ্জে এবং গোপালগঞ্জে তার আসলে 2টি আনুষ্ঠানিকতা আছে এবং 2টি আনুষ্ঠানিকতার পরে তিনি আসলে ঢাকায় ফিরে যাবেন। আজকের এখানকার আসলে এই আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, গতকালকে ডিআইজি, এই খুলনা রেঞ্জের ডিআইজি তিনি আসলে ব্রিফিং করেছিলেন। ব্রিফিং করার পর তিনি যেটি বলেছিলেন যে এখানে প্রায় 1500 পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা আছে এবং তার সঙ্গে সঙ্গে কোনো ভিভিআইপি যখন গেস্ট বা ভিভিআইপি মানুষ যখন এই সমস্ত এলাকায় আসেন, তার যে প্রোটোকল, সেই প্রোটোকল মেনেই রাষ্ট্রীয় বিভিন্ন রকম সংস্থা, বিভিন্ন বাহিনী তারা এখানে অবস্থান নিয়েছেন এবং পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে নিরাপত্তার পাশাপাশি কিন্তু এখানে উৎসবের একটি আমেজও তৈরি হয়েছে, কারণ এত বড় একজন মানুষ তিনি আসলে এই জায়গাটিতে আসবেন, এটিও কিন্তু আসলে এই এলাকার মানুষের জন্য একটি বড় প্রাপ্তির জায়গা বলে তারা মনে করছেন। স্থানীয় অনেকের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যে ব্যাপারটি বলার চেষ্টা করেছেন, তারা আসলে অনেক বেশি সম্মানিত বোধ করছেন এবং তার পাশাপাশি তারা প্রত্যাশা করছেন যে আসলে এই
মানে এই জায়গাটি আসলে নরেন্দ্র মোদী আসার কারণে সারা পৃথিবীতে এক ধরনের পরিচিতি পেতে যাচ্ছে গণমাধ্যমের সুবাদে, এবং সবকিছু মিলিয়ে তারা কিন্তু আসলে একটু অন্যরকম প্রত্যাশার মধ্যে আছে। আমাদের এখন পর্যন্ত যে আনুষ্ঠানিকতা হচ্ছে নরেন্দ্র মোদী এখানে পৌঁছাবেন 9:50 তার আগে তিনি এখানে তার জন্য হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে এবং সেই হেলিপ্যাডে তিনি এসে নামবেন এবং তারপরে আসলে তিনি গাড়ি যোগে এখানে এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ। আসলে যে শক্তিপীঠের কথা বলছি আমরা, এবং এই শক্তিপীঠে তার পূজা অর্চনা, এবং এটি কিন্তু আসলে এই এলাকার মানুষের মধ্যে একটা বাড়তি আনন্দের জায়গা তৈরি করেছে, কারণ এখানে যারা সনাতন ধর্মাবলম্বীরা আছেন তারা আসলে খুবই সম্মানিত বোধ করছেন এই বিষয়টির সঙ্গে যুক্ত হতে পেরে। যে মন্দিরটি আসলে আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, এই মন্দিরটির কিন্তু 450 বছরের পুরনো একটি মন্দির, এবং এই 450 বছর পুরনো মন্দিরের যে ইতিহাস এবং যে ঐতিহ্য সেটি কিন্তু আসলে আরো অনেক বেশি অনুপ্রাণিত করছে এলাকার স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদেরকে। এবং এই শক্তিপীঠটি কিন্তু বাংলাদেশে আরো মোট 6টি জায়গায় আছে, এবং এই 6টি জায়গায়ও কিন্তু আসলে পবিত্র স্থান, এবং সেই পবিত্র স্থানে সনাতন ধর্মাবলম্বীরা সেখানে পূজা অর্চনা করেন, প্রার্থনা করেন। সফরের আজকের যে শেষ দিনের আনুষ্ঠানিকতা, এই ঈশ্বরীপুরের যশোরেশ্বরী যে মন্দিরটি রয়েছে এবং এই মন্দিরটিকে ঘিরে স্থানীয় মানুষের যে আসলে আনন্দ আছে, সেই আনন্দটি এখানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর আরেকটি বিষয় এখানে বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে আসলে যে কথাটি বলছিলাম, যেখানে একটি উৎসবের আমেজও কিন্তু আসলে বিরাজ করছে, কারণ এই আনুষ্ঠানিকতার সঙ্গে কিন্তু আসলে এই এলাকার ইতিহাস এবং ঐতিহ্য জড়িত হয়ে থাকবে, এবং তার পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো বিষয় এখানে যুক্ত হচ্ছে, এবং সে কারণেই এই এলাকার মানুষ প্রত্যাশা করে আছেন কখন ভারতের প্রধানমন্ত্রী এখানে এসে পৌঁছাবেন। যদিও তার এখানে মাত্র 20 মিনিট থাকার কথা রয়েছে, এবং 20 মিনিট থাকার পরে তিনি আসলে এই স্থান ত্যাগ করে পরবর্তী যে গন্তব্য তার আছে সেই পরবর্তী গন্তব্যে তিনি যাবেন, এটি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। আমরা এখানে অবস্থান করছি এবং আমরা যেটি জানতে পেরেছি, আসলে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে, এবং যখন সরাসরি সম্প্রচারিত হবে তখন আমরা আপনাদেরকে আসলে সেই বিষয়ের পুরো বাস্তবতা আপনাদেরকে দেখাতে পারবো। আমরা এখানে আছি, প্রত্যেকটা মুহূর্তের খবর সংগ্রহ করার চেষ্টা করছি, এবং এই শক্তিপীঠে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে পূজা অর্চনা এবং তার সঙ্গে সঙ্গে শ্রদ্ধা নিবেদন, সেটি শেষে আনুষ্ঠানিকতা তিনি এখান থেকে চলে যাবেন গোপালগঞ্জে, এবং সেখানে টঙ্গিপাড়া এবং ওড়াকান্দিতে তার আরো একটি আনুষ্ঠানিকতা আছে, অনুষ্ঠান আছে, সেটি শেষ করার পর তিনি ঢাকায় ফিরবেন বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে সাতক্ষীরার শ্যামনগর থেকে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আপনাদেরকে আরো অনেক তথ্য জানানোর চেষ্টা করবো আমরা। শ্রাবণ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি খবর সঙ্গে থাকুন, পরবর্তীতে আবারও আপনার কাছে আমরা আসবো। সাতক্ষীরার শ্যামনগর থেকে আশিকুর রহমান শ্রাবণ চলে যাচ্ছে পরের সংবাদে। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্থিতিশীল এবং শক্তিশালী দক্ষিণ এশিয়া গড়তে ভারতকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার জানান। বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে নিজেদের আন্দোলনের কথা তুলে ধরেন তিনি। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত 10 দিনের মুজিব চিরন্তন উৎসবের সমাপনী হল মুক্তিযুদ্ধের পরম মিত্র দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে দেয়া ভারত সরকারের গান্ধী সম্মাননা জাতির জনকের 2 কন্যার হাতে তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান। জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাব। মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভক্ষণে এটাই হোক সকলের চাওয়া পাওয়া। সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধে ভারতের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রতিটি রাজনৈতিক দল মত নির্বিশেষে ভারতের জনগণ একটি বিষয়ে ঐক্যবদ্ধ হয়, সেটা হলো বাংলাদেশের কোনো বিষয় হলে তারা সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকে। তাগিদ দেন এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে। ভারত এই অঞ্চলের সর্ববৃহৎ দেশ, একটি স্থিতিশীল এবং রাজনৈতিক অর্থনৈতিকভাবে শক্তিশালী দক্ষিণ এশিয়া গড়ে তুলতে হলে ভারতকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা যদি পরস্পরের সহযোগিতা এগিয়ে আসি
তাহলে আমাদের জনগণের উন্নয়ন অবশ্যম্ভাবী। বিশেষ অতিথির বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে নিজের আন্দোলনের স্মৃতিচারণ করেন। বলেন, আগামী দিনে বাংলাদেশের লক্ষ্য এবং উদ্দেশ্য অভিন্ন। हम दोनों ही देशों के लिए 21वीं सदी में अगले 25 वर्षों की यात्रा बहुत ही महत्वपूर्ण है। हमारी विरासत भी साझी है, हमारा विकास भी साझा है। মোদী বলেন, ভুলে গেলে চলবে না, জঙ্গিবাদ এখনো এই অঞ্চলের মানুষের জন্য বড় হুমকি। हमें याद रखना है कि व्यापार और उद्योग में जहां हमारे लिए एक जैसी संभावनाएं हैं, तो आतंकवाद जैसे समान खतरे भी हैं। जो सोच और शक्तियां इस प्रकार की अमानवीय घटनाओं को अंजाम देती हैं, वो अब भी सक्रिय हैं। অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পীরা তুলে ধরেন বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি আর মুক্তিযুদ্ধের ইতিহাস। দর্শক সারিতে বসে বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে তা উপভোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয়রা অংশগ্রহণ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে। স্বাধীনতার ৫ দশকে বাংলাদেশ যখন আত্মপ্রকাশ করছে অর্থনীতির নতুন বিস্ময় হয়ে, তখন বন্ধুপ্রতিম এই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর আহ্বান এ যাত্রায়ও তাদের সঙ্গী করার। জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে শাহ আলী জয়, নিউজ 24। স্বাধীনতার ৫০ বছরের বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন বিশ্ব নেতারা। এদেশের অগ্রগতির নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে পাঠানো ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি। শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অর্থনৈতিক অগ্রগতির এক দৃষ্টান্ত এখন বাংলাদেশ। ব্রিটেন, রাশিয়া, পাকিস্তান, তুরস্ক সরকারও বাংলাদেশের এগিয়ে চলাকে অভিনন্দন জানিয়েছে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও পাকিস্তানের কারাগারে। স্বাধীনতার স্বপ্ন দেখানো মানুষটির চোখে তখনও তার স্বাধীন বাংলাদেশে ফেরার স্বপ্ন খেলা করে। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে দেখতে দেখতে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে 10 দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন শুক্রবার যোগ দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আনন্দের ও গৌরবের আয়োজনে বাংলাদেশকে অভিনন্দিত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সহ বিভিন্ন দেশের সরকার প্রধান। বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে এক ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেছেন, দেশে উন্নয়ন ধরে রেখে বিশ্বেও বিভিন্নভাবে অবদান রেখে চলেছে বাংলাদেশ। ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। Today, Bangladesh is one of the fastest growing economies in the world. শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অর্থনৈতিক অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এখন বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শুভেচ্ছা বার্তায় তিনি কথা বলেন। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রেসিডেন্টের বার্তাটি পড়ে শোনান। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান তিনি। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার কথা জানিয়েছে রাশিয়া। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে জানানো শুভেচ্ছা বার্তায় এমন আশার কথা রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বাংলাদেশকে অভিনন্দিত করেছেন তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বঙ্গবন্ধুকে শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কদের একজন হিসেবে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে আরো শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠায় কাজ করার কথাও জানান এরদোয়ান। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। আবারও বাড়ছে করোনা সংক্রমণ। দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭০০, যা গত ৯ মাসের মধ্যে সবচেয়ে বেশি। ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৩ জন। এসবে রোগীদের চাপ বাড়ছে, হাসপাতালে মিলছে না আইসিইউ, অক্সিজেন সরবরাহ নিয়ে অভিযোগ রোগীদের। প্লাবন রহমানের আরও একটি রিপোর্ট।
থামছেই না করোনার ঊর্ধ্বগতি। গেল 4 দিন ধরে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা 3,500-এর উপরে। 9 মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়ল গেল 24 ঘন্টায় 3,737 জন। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরো 33 নতুন নাম। তথ্য বলছে গেল 4 দিনে দেশে 14,445 জনের করোনা শনাক্ত হয়েছে। গড়ে 3600-র বেশি মানুষ আক্রান্ত হয়েছে করোনায়, আর 4 দিনে মারা গেছেন 134 জন। রাস্তাঘাট কিংবা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক আচার অনুষ্ঠান কিংবা কোনো শপিং মল, সর্বক্ষেত্রেই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার এমন ঊর্ধ্বমুখী বাস্তবতায় চাপ বাড়ছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর। রোগীরা ঘুরছেন হাসপাতালে হাসপাতালে। একই সঙ্গে রাজধানীর হাসপাতালগুলোয় বাড়ছে আইসিইউ সংকট। অক্সিজেন সরবরাহ সহ নানা বিষয়ে অভিযোগ ভুক্তভোগীদের। আইসিইউর জন্য, অক্সিজেনের জন্য একটা লোক মুমূর্ষু বসে মারা যাচ্ছে। ডাক্তাররা কাছে আসে শুক্রবার শনিবার 2 দিন আসে না। এখনই তাই সচেতন না হলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে ধারণা দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাগিদ দিচ্ছেন স্বাস্থ্যবিধি মেনে চলার। লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানাচ্ছি। আজ 5 জেলার 30 আসনের ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন বিধানসভার। এরই মধ্যে নিরাপত্তার বলে মুড়িয়ে ফেলা হয়েছে নির্বাচনী এলাকাগুলো। শুধু 30 কেন্দ্রের বুথেই থাকছে 6 শতাধিক সদস্যের কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের 48 ঘন্টা আগে রাজ্য প্রশাসনের 5 কর্মকর্তাকে বদলি করায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। 294টি আসনের মধ্যে প্রথম দফায় নেওয়া হবে 30টি আসনের ভোট। এর মধ্যে 23টি জঙ্গলমহলের 4 জেলায়, 60টি আসন পূর্ব মেদিনীপুরে। সেদিকটা মাথায় রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। এরই মাঝে রাজ্যে পৌঁছেছে 800 টিমের কেন্দ্রীয় বাহিনী। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে পুরুলিয়ায়। করোনার কারণে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ভ্যাকসিন নেওয়া কর্মীদেরকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যান্য বছরের তুলনায় ভোট বুথের সংখ্যা 34% বাড়ানো হয়েছে। প্রথম দফা নির্বাচনের 48 ঘন্টা আগে বদলি করা হয়েছে রাজ্য প্রশাসনের 5 কর্মকর্তাকে। জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বয়োজ্যেষ্ঠ প্রবীণদের সকলকে আমার সম্মান। এদিকে রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করতে মরিয়া বিজেপি। অন্যদিকে বিজেপিকেও ছাড় দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। 8 দফায় অনুষ্ঠিত হওয়া নির্বাচন চলবে 29 এপ্রিল পর্যন্ত। আর ফলাফল ঘোষণা করা হবে 2 মে। মাসুদ রানা, নিউজ 24। সংবাদ একটা বিরতি নিচ্ছি, সাথে আর একবার স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে রেলপথের পণ্য আমদানি বেড়েছে। খরচ সময় ভোগান্তি কম হওয়ায় রেলই আগ্রহ দেখাচ্ছেন ব্যবসায়ীরা। অবকাঠামোগত সুবিধা বাড়লে পণ্য আমদানি আরও বাড়বে এমন অভিমত তাদের। আর কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। রিপন হোসেনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ভারতের বনগাঁ সীমান্তে পণ্যবাহী ট্রাক আটকে অতিরিক্ত অর্থ আদায়, শ্রমিক ধর্মঘট সহ নানা অজুহাতে ব্যাহত হয় পণ্য পরিবহন। এতে বিরূপ প্রভাব পড়ে অর্থনীতিতে। পরিস্থিতি সামাল দিতে গত বছরের জুলাই থেকে বেনাপোল স্থলবন্দরে শুরু হয় রেলপথে পণ্য আমদানি। ফলে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্যের খরচ, সময় ও ভোগান্তি কমেছে। রেলপথে পণ্য বহন করার কারণে আমাদের ব্যবসায়ীদের অনেক ধরনের সুবিধা হচ্ছে। রেলে করে মালটা আনলে অনেক সুবিধা হবে এবং পণ্যের দামে সাশ্রয়টা হবে। 1999 সালে এই রেল রুট দিয়ে পণ্য আমদানি হলেও মাসে যার চালান ছিল 2টি, আবার কখনো একটিও রেল আসতো না। মহামারীর এই সময়ে সাইড ডোর কন্টেনার পার্সেল রেলের মাধ্যমে পণ্য আমদানি হওয়ায় বেড়েছে ব্যস্ততা। ব্যবসায়ীরা জানান, কন্টেনার টার্মিনাল, ইয়ার্ড ও ডাবল রেল লাইন চালু হলে গতি আসবে বাণিজ্য কার্যক্রমে। কন্টেনারের পণ্য আনার জন্য আরেকটা আলাদা রেল লাইন যদি পাশাপাশি তৈরি হয়, সেক্ষেত্রে আমার মনে হয় ব্যবসায়ীদের সাথে ব্যবসা বান্ধব পরিবেশ হবে। আমদানি করে টার্মিনালে রাখার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা থাকা দরকার। তবে রেল কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যে বন্দরে 2টি রেল ইয়ার্ড নির্মাণের কাজ চলছে। শিগগিরই এর সুফল ভোগ করবেন ব্যবসায়ীরা। আমদানিকৃত মালামাল যাতে স্থলবন্দর বেনাপোল দিয়ে বেনাপোল স্টেশনে আরও দ্বিগুণ হয়, সেজন্য বাংলাদেশ রেলওয়ে ইতিমধ্যে বেনাপোল স্টেশন থেকে বেনাপোল বন্দরে 2টি সম্প্রসারণ রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে। গেল 6 মাসে রেল যোগে বেনাপোলে পণ্য আমদানি হয়েছে 2,40,000 মেট্রিক টন। সরকারের রাজস্ব আদায় 262 কোটি টাকা, আর রেলওয়ের আয় 13 কোটি টাকা।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও নরেন্দ্র মোদীর সফর প্রসঙ্গ। সাতক্ষীরার পাশাপাশি আজ গোপালগঞ্জেও যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোপালগঞ্জে মোদীর সফরের বিস্তারিত জানাতে সেখান থেকে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, নরেন্দ্র মোদীর গোপালগঞ্জ সফর নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? সজল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা অপেক্ষা করছি আমাদের সহকর্মীর সাথে সংযুক্ত হবার জন্য। সজল, আপনাকে যা বলছিলাম যে আজ তো গোপালগঞ্জে যাবার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো মোদীর সফরকে নিয়ে সেখানকার কর্মসূচি আমাদের জানাবেন এবং তিনি কখন গোপালগঞ্জ পৌঁছবে বলে আপনি জানতে পেরেছেন। বিস্তারিত তথ্য আমাদের জানান। জহুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জহুর, গোপালগঞ্জে আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, যেটি সকালে সাতক্ষীরায় যাওয়ার কথা রয়েছে তার, এবং সাতক্ষীরার যেটি অনুষ্ঠান সেটি কিন্তু 9টার পরে, এবং এই গোপালগঞ্জে আসার কথা রয়েছে 10টার পরে, অর্থাৎ তার যে সফরসূচি রয়েছে সেই অনুযায়ী। এবং যেখানে টুঙ্গিপাড়া যাবেন শুরুতে, গিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিতে শ্রদ্ধা জানাবেন এবং তারপরে বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানাবেন, এবং তারপরে তিনি আসলে এখানে ওরাকান্দি যে ঠাকুরবাড়ি রয়েছে, ঠাকুরবাড়ি আসার কথা রয়েছে তার। সেখানে মতুয়া সম্প্রদায়ের যে মানুষরা রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। আমি গতকাল থেকে যেটি দেখছি, আমি ওরাকান্দি গিয়েছিলাম গতকালকে, ওরাকান্দি ঠাকুরবাড়িতে। এখানে যে নিরাপত্তা ব্যবস্থা বলা চলে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে রয়েছে। এবং যে মতুয়া সম্প্রদায়ের যে মন্দির, যেটাকে মতুয়া সম্প্রদায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্দির বলা হয় গোপালগঞ্জের এই মন্দিরটিকে, সেখানে পুজো দেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর, এবং মতুয়া সম্প্রদায়ের প্রায় 300 সদস্য সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের সঙ্গে মত বিনিময় করবেন নরেন্দ্র মোদী, এবং তারপর এখান থেকে কিন্তু তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে। তো বলা চলে 10টা নাগাদ হয়তো তিনি টুঙ্গিপাড়া যাবেন এবং সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। তারপর তিনি সেখান থেকে 11টার পরে, অর্থাৎ 11টা 25 সময় দেয়া এই ওরাকান্দি আসার। আমি ওরাকান্দিতে যাচ্ছি এবং চেষ্টা করছি সেখানকার সংবাদ সংগ্রহ করা। গতকালের নিরাপত্তা ব্যবস্থা যদি কিছু বলি, যান চলাচল যে বিষয়টি পুরোপুরি নিয়ন্ত্রণ করা হচ্ছে সাতক্ষীরা গোপালগঞ্জে গতকাল থেকেই মূল সড়কে, ঢাকা ভাঙা গোপালগঞ্জের যে মূল সড়ক, টুঙ্গিপাড়া যাওয়ার যে সড়ক, প্রত্যেকটি সড়কেই যাত্রীবাহী যে পরিবহনগুলো রয়েছে, পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে, সবকিছুই কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছিল। কিন্তু আজকে সকাল থেকে যাত্রীবাহী পরিবহন একেবারেই বন্ধ রাখা হয়েছে, এবং ছোট ছোট কিছু যানবাহন ছাড়া এবং অভ্যন্তরীণ চলাচলের জন্য কিছু পরিবহন ছাড়া, অর্থাৎ ছোট ছোট যে পরিবহনগুলো সেইগুলো ছাড়া এই মুহূর্তে কিন্তু সবকিছুই মোটামুটি বন্ধই রাখা হয়েছে বলা চলে। এবং নিরাপত্তার জন্য প্রচুর, আমি গতকাল একদম ঠিক গোপালগঞ্জ শহরের প্রবেশের আগেই কিন্তু পুলিশ লাইন, গোপালগঞ্জের পুলিশ লাইনের সেখানে প্রচুর পরিমাণে যানবাহন ছিল, অর্থাৎ বাইরে থেকে প্রচুর পরিমাণে নিরাপত্তা বাহিনীর সদস্যকে গোপালগঞ্জে আনা হয়েছে এই ভিভিআইপি যে অতিথি এসেছেন দেশে তার নিরাপত্তা দেওয়ার জন্য। এবং বিপুল সংখ্যক মানুষ, এবং একটি বিষয়, যে মূল সড়কটি ওরাকান্দি যে মন্দির সেটি সম্পর্কে বলে রাখি। ওরাকান্দি ঠাকুরবাড়ি মূল যে সড়কটি, সেখান থেকে কিন্তু প্রায় 10 থেকে 12 কিলোমিটার ভিতরে, অর্থাৎ যে গ্রাম কাশিয়ানির ওরাকান্দি, এই গ্রামে যেতে হলে প্রায় 12 কিলোমিটার মতো ভিতরে যেতে হবে। এই যে সেই জায়গায় পর্যন্ত কিন্তু পুরো সড়কটি দেখেছি যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, অর্থাৎ পুরো গোপালগঞ্জের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু পুরোপুরি কঠোর অবস্থানে রয়েছে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যেহেতু এবং গণমাধ্যম কর্মীদেরও, এখানকার যে স্থানীয় গণমাধ্যম কর্মীরা রয়েছেন তাদের সাথে কথা হচ্ছিল আমার। তারা যেটি বলছিলেন যে এই অনুষ্ঠানে যাওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে তারাও কিন্তু মানে যে ভিভিআইপি পাস প্রয়োজন হয়, এসবি পাস কিংবা স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে পাস প্রয়োজন হয়, সেই জায়গাটি কিন্তু পায়নি। সে কারণেই কিন্তু তারা সেখানে যেতে পারছেন না। কিন্তু বিশেষভাবে
অনুমতি নিয়ে আসলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হচ্ছে এবং করোনা টেস্টের জন্য কিন্তু আগে থেকেই ব্যবস্থা নিতে হয়েছে। কিন্তু আমি গতকাল অনুষ্ঠানস্থলে গিয়েছিলাম, সেখানে সেনাবাহিনীর সদস্যরা, এসএসএফ এর সদস্যরা, সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা সেখানে উপস্থিত থেকেছেন এবং পুরো এলাকায় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করেছেন আরো বিভিন্নভাবে, অর্থাৎ কোনোভাবেই যেন এই ভিভিআইপি অতিথির কোনো ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো ধরনের প্রশ্ন না থাকে সেই বিষয়টি গতকালকে আমি নজরে দেখেছি। কিন্তু একটি বিষয় যে সেখানে গিয়ে কিন্তু আমাদের সেভাবে কাজ করার সুযোগ ছিল না। এই মুহূর্তে যাওয়ার পরে হয়তো আমরা সেখানে বুঝতে পারবো আসলে কি অবস্থা, এবং গণমাধ্যম কর্মীদেরও প্রবেশের ক্ষেত্রে দফায় দফায় যে চেকের ব্যাপারটি সেটিও কিন্তু এখানে করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু যানবাহন কিংবা একেবারেই স্থানীয় পর্যায়ের কিছু যানবাহন যেগুলো সকালে মানুষের না হলেই নয় সেই ধরনের কিছু যানবাহন একেবারে সংক্ষিপ্ত পরিসরে, অর্থাৎ যে সাধারণ সময়ে যেখানে 5 থেকে 7টি বাস ছেড়ে যায় সেখানে হয়তো 1 থেকে 2টি বাস কিংবা গণপরিবহন চালানোর অনুমতি দেয়া রয়েছে এখন পর্যন্ত। কিন্তু যদি বলা হচ্ছে যে সকাল 9টার পর থেকে হয়তো পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এই বিষয়গুলো। তো এই ছিল মোটামুটি আমার কাছে এখান থেকে। আমি এই মুহূর্তে ওরাকাতে ঠাকুরবাড়ি যাচ্ছি, তারপর জানাবো হয়তো নরেন্দ্র মোদী আসার পরে যে পুজো দিবেন কিংবা সেখানকার যে মতো সম্প্রদায়ের মানুষের সাথে আলাপ করবেন, মত বিনিময় করবেন, পুরো বিষয়টি জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই ছিল আমার কাছে এখান থেকে। জহুর। সজল, আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে পরবর্তীতে আমরা আবারও প্রয়োজনে আসব। নরেন্দ্র মোদীর গোপালগঞ্জ সফর নিয়ে জানাচ্ছেন সহকর্মী সজল দাস। চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। সংস্কারের অভাবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়নের 3টি সেতুর বেহাল দশা। চলাচলে অনুপযোগী এসব সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। এই অবস্থায় চরম দুর্ভোগের শিকার অঞ্চলের লাখো মানুষ। হুমায়ুন কবির সূর্যের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ি সেতুর দৃশ্য এটি। মেয়াদ শেষ হয়েছে প্রায় 1 দশক আগেই। সেতুর রেলিং, কংক্রিট সুরকি ধসে পড়ে বেহাল দশা। একই চিত্র কেদার ইউনিয়ন ও বল্লভের খাস ইউনিয়নের সেতুরও। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব সেতু চলাচলের অনুপযোগী হলেও তা সংস্কারে প্রশাসনের নেই কোনো উদ্যোগ। জীবনের ঝুঁকি নিয়ে এসব সেতুর উপর দিয়ে যানবাহন চলতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। এই ব্রিজটা 3-4 বছর হলো পড়ে রয়েছে, ভেঙে পড়ে রয়েছে, কোনো কাজ করতেছে না। কালভার্ট ব্রিজ ভাঙচুর হয়ে পড়ে আছে, লোকজন যাতায়াত করতে পারে না। জনদুর্ভোগের কথা স্বীকার করে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, এসব সেতু সংস্কারের জন্য একাধিকবার প্রশাসনকে জানানোর পরেও নির্বিকার তারা। ব্রিজ একদম জরুরি দরকার, সেটা হলো ঝাঁকিয়াবাড়ি কাঠের ব্রিজ এবং আর একটি হলো মাদাইখাল গোড্ডার ব্রিজ। জেলা মিটিংয়েও আমরা উপস্থাপন করেছি এবং জেলায় তারা আশ্বস্ত করেছে এবং সার্ভে করছে। আমাদের উপজেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি। সংশ্লিষ্টরা জানান, ক্ষতিগ্রস্ত সেতু ও কালভার্টের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। মাদারগঞ্জ ভিতরবন্দ নাগেশ্বরী সড়ক এবং নাগেশ্বরী নেওয়াশী খড়িবাড়ি ফুলবাড়ি সড়কে মোট 5টি সেতু এবং 2টি কালভার্ট প্রতিস্থাপন করা হবে। গেল কয়েক বছরের বন্যায় নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে এলজিইডির 12টি এবং সড়ক ও জনপদ বিভাগের 2টি সেতু ক্ষতিগ্রস্ত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টাঙ্গাইলে যমুনা নদী থেকে পানি নিয়ে ঢাকার বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এই প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে এই প্রকল্পের বেশ কয়েক ধাপের কাজ প্রায় শেষের দিকে রয়েছে। এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে একদিকে যেমন প্রাণ ফিরে পাবে বুড়িগঙ্গা নদী, তেমনি নদী ভাঙন থেকে রক্ষা পাবে টাঙ্গাইলের মানুষ। আতিকুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করার লক্ষ্যে বুড়িগঙ্গা পুনরুদ্ধার প্রকল্পের কাজ শুরু হয় টাঙ্গাইলে। এই প্রকল্পের আওতায় টাঙ্গাইলের যমুনা নদীর পানি কয়েকটি নদী হয়ে ঢাকার বুড়িগঙ্গা নদীতে গিয়ে পড়বে। নদী ড্রেজিং, পার বাঁধাই সহ বিভিন্ন ধাপের কাজ চলছে দ্রুত গতিতে। আমাদের অনেক দিনের প্রত্যাশা, যদি যেভাবে কাজ করে দিতেছে এভাবে কাজ করলে আমাদের গ্রাম, স্কুল, প্রতিষ্ঠান নদীর ভাঙন হইতে আমরা যমুনা নদীর ভাঙন হইতে আমরা রক্ষা পাবো। যতটুকু কাজ করতেছে তাতে প্রায় 10-12টা গ্রাম রেহাই পাবে। নদী খনন করে পানির প্রবাহ বৃদ্ধির মাধ্যমে বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করা, বুড়িগঙ্গা তুরাগ রুটে সারা বছর নৌ চলাচলের উপযোগী করা সহ সেচ ও মৎস্য উন্নয়নের জন্য এই প্রকল্পটি হাতে নিয়েছে সরকার।
এই প্রকল্প বাস্তবায়ন হলে বুড়িগঙ্গা নদী উদ্ধার সহ সেচ ও মৎস্য উন্নয়নে বিপ্লব ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজটি সম্পন্ন হওয়ার পরে নদী তীর সংলগ্ন এলাকাবাসী এবং তার যে পারিপার্শ্বিক বাস্তু পুনঃসংস্থান থেকে শুরু করে পরিবেশ ও পরিবেশের উন্নয়ন হবে এবং নদী ভাঙ্গন, তারপরে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা বা অতি বন্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। বর্তমানে এই প্রকল্পে প্রায় 350 কোটি টাকার কাজ চলমান রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বছর জুড়েই অযত্ন আর অবহেলায় পড়ে থাকে গাজীপুর জেলার শ্রীপুরের দুটি বধ্যভূমি। একটি ছেয়ে আছে ঝোপঝাড়ে, অন্যটিতে পোকামাকড়ের ঘর বসতি। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালনের প্রাক্কালেও গেটবিহীন 3 ফিট সীমানা প্রাচীর দিয়ে ঘেরা বধ্যভূমিতে নেই কোনো স্মৃতিফলকও। বুদ্ধিজীবী ও বিজয় দিবসে বধ্যভূমিগুলোর পরিষ্কার করা হলেও অন্য সময়ে খবর নেয়ার কেউই থাকে না। স্মৃতিস্তম্ভ নির্মাণের আবেদন করা হলেও প্রশাসনের সাড়া নেই বলে অভিযোগ স্থানীয়দের। মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। স্থানীয় মুক্তিযোদ্ধাদের ভাষ্য, গাজীপুরের শ্রীপুর ছিল পাক হানাদারদের প্রধান ঘাঁটি। স্থানীয় রাজাকারদের সহায়তায় নিরীহ নারী পুরুষ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ধরে এনে ক্যাম্পে বর্বর নির্যাতন চালিয়ে হত্যা করত হানাদার বাহিনী। উপজেলার বর্মির সাতখামাইর থেকে যৌনা যাওয়ার আঞ্চলিক সড়কের পাশে এ বধ্যভূমির নতুন ফটকের কাজ শুরু হলেও অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। মোট 17 জনকে নির্যাতনের পর একে একে বেঁধে এনে ব্রাশফায়ারে হত্যা করে সাতখামাইরে গণকবর দেওয়া হয় এখানে। বাড়িতে আগুনও দিছে, এরপরে আইনা এই কাঁড়ালের বাগানের ভিতরে দাঁড় করাইয়া আমার পিতার প্রথম লাইনের প্রথমই আমার পিতা ছিল। বদ্ধভূমি হিসাবে জানবে, কিন্তু কাদেরকে এখানে শহীদ হয়েছে যারা, তাদের নাম তো অবশ্যই এখানে থাকা উচিত। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল বলেন, রাজাকারদের সহযোগিতা ও হানাদারদের নৃশংসতায় যারা শহীদ হয়েছেন তাদের পরবর্তী প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রয়োজন। এদের জন্য কিছু করা দরকার, একটা স্মৃতিসৌধ করা দরকার, পরবর্তী জন্মে ফুলামানে জানতে পারেন কে হয়েছিল। উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম প্রধান বলেন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ মাঠের একপাশে তার উদ্যোগে নেওয়া হয়েছে শহীদের গণকবর সংরক্ষণের পদক্ষেপ। মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করে তাদের স্মৃতিস্তম্ভ ও চুরি, এটা ইনশাআল্লাহ আমরা শুরু করব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকালের সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি। বিরতির পর আরও একবার স্বাগত। এবারে নিউজ 24 আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং প্রিন্স মোহাম্মদ বিন সালমান অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ সরকার এবং জনগণের অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে প্রেসিডেন্ট আব্দুল হামিদের কাছে শুক্রবার পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তারা। এতে বাদশাহ এবং যুবরাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ইতিহাসে এমন ঘটনা খুবই কমই ঘটে যখন দুটি উল্লেখযোগ্য অনুষ্ঠান পালনের সুযোগ বাংলাদেশের কাছে এসেছে। একই সাথে তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য আপোষহীন সংগ্রাম ও ত্যাগের জন্য জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। মিশরে 2 ট্রেনের সংঘর্ষে অন্তত 32 জন নিহতের খবর পাওয়া গেছে। শুক্রবার রাজধানীর কায়রো থেকে 365 কিলোমিটার দক্ষিণে নীলনদের কাছের শহর তাহতায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে পেছন দিক থেকে আরেকটি ট্রেন সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় আরও অন্তত 91 জন আহত হয়েছেন। মিশরের রেল কর্তৃপক্ষ জানায়, অজ্ঞাত ব্যক্তিরা একটি ট্রেনের ইমার্জেন্সি ব্রেক চাপলে সেটি লাইনের উপর দাঁড়িয়ে যায়। একই লাইনে দিয়ে একই দিকে আরেকটি ট্রেন পেছন দিক থেকে সজোরে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে ধাক্কা দিলে এর কয়েকটি বগি উল্টে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার হতাহতের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে বলেছেন, দায়ীদের অবশ্যই শাস্তি পেতে হবে। মিয়ানমারের ইয়াঙ্গুনে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLDর সদর দপ্তরে ককটেল বোমা হামলা হয়েছে।
দলের কর্মকর্তারা জানান, শুক্রবার স্থানীয় সময় ভোর 4টার দিকে ওই হামলার পরই এনএলডির কার্যালয়ে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনী এসে আগুন নেভায়। এদিকে শুক্রবারও রাস্তায় নেমেছে মিয়ানমারের সেনা অভ্যুত্থান বিরোধীরা। মান্দালয় এবং সাগাইন অঞ্চল থেকে শুরু করে কারেন ও শান প্রদেশ সহ পুরো মিয়ানমার জুড়ে রাতভর হয়েছে মোমবাতি মিছিল। সকালে নাগরিক অসহযোগ আন্দোলনের ব্যানারেও দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ছাড়াও একাধিক স্থানে বিক্ষোভ হয়েছে। এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থার হিসেব অনুযায়ী দেশটিতে সেনা বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা এ পর্যন্ত ছাড়িয়েছে 300। চীনের পশ্চিমাঞ্চলীয় রাজ্য জিনজিয়াংয়ের উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গেল সোমবার ওই গোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাজ্য। আর এর জের ধরে অসৎ উদ্দেশ্য, মিথ্যা ও ভুল তথ্য দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের 5 সংসদ সদস্য সহ 9 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত এই নিষেধাজ্ঞার আওতায় ব্যক্তিসহ আরও 4টি প্রতিষ্ঠানও রয়েছে। এসব ব্যক্তিও তাদের পরিবারের সদস্যরা চীনা অঞ্চলে প্রবেশ করতে পারবে না এবং তাদের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য করতে পারবে না চীনের কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠানও। সাধারণত পানির উপর নৌকা দিয়ে প্রতিযোগিতা হলেও এবার বরফের উপর দেখা মিলল এমন আয়োজন। বিশ্বের সবচেয়ে প্রাচীন আর গভীরতম সুপেয় পানির হ্রদ বৈকাল, যা শীতকালে প্রবল ঠান্ডায় বরফে জমে যায়। তবে এবার পর্যটকদের জন্য এই বরফের সৌন্দর্য দেখার পাশাপাশি আয়োজন হয়েছে বরফের ওপর নৌকা চালানোর প্রতিযোগিতাও। কয়েক দশক ধরে আয়োজন হচ্ছে এমন খেলা। এই বছর প্রতিযোগিতায় অংশ নিয়েছে জার্মানি, সুইজারল্যান্ড এবং পোল্যান্ড থেকে আগত প্রতিযোগীরা। এবারে নিউজ 24 স্পোর্টস। ত্রিদেশীয় ফুটবল সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কাঠমান্ডুর দাসরাত স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45। নেপালের কাঠমান্ডু থেকে মাহফুজুল ইসলামের রিপোর্ট। দীর্ঘদিন পর দেশের বাইরে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। বড় সুযোগ হাতছাড়া নিশ্চিতভাবেই করতে চাইবেন না কোচ জেমিডে। ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের জন্য নেপালের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচটা নিয়ম রক্ষার। তাই তো খেলোয়াড়দের পরখ করে নিতে নেপালের বিপক্ষে একাদশে আসছে বড় পরিবর্তন। ইতোমধ্যেই আমরা ফাইনাল নিশ্চিত করেছি। নেপালের বিপক্ষে ম্যাচে আমাদের একাদশে পরিবর্তন থাকবে। নতুনদের আরো পরখ করে দেখতে চাই। আশা করি ফাইনালের আগে ইতিবাচক ফলাফল আমরা মাঠ থেকে আনতে পারবো। স্বাধীনতার রজত জয়ন্তী আর জাতির পিতার শতবর্ষ সব মিলিয়ে এমন সময়ে ট্রফি জিততে পারলে বড় এক অর্জন হবে বাংলাদেশের ফুটবলের। Anniversary of independence, so it's a very important game for us, the final, and hopefully we can take the trophy with us to Bangladesh. এদিকে কোচের ভাবনা যেমনটাই হোক, বাফুফের সভাপতি বলছেন জয়ের কোনো বিকল্প নেই। নেপালের বিপক্ষে ম্যাচে অন্তত 2-0 ব্যবধানের জয় চান বাফুফের সভাপতি। আমি জানি না কোচের প্ল্যানিং কি, রাশিয়াদের ম্যানেজমেন্ট কমিটির প্ল্যানিং কি আমি জানি না। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, they must win by 2-0 together so that it becomes easier in the final. এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করলেও নেপালের ফাইনালে যাওয়া না যাওয়া নির্ভর করছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের ফলাফলের উপর। মাহফুজুল ইসলাম, নিউজ 24, কাঠমান্ডু, নেপাল। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজনের সাথে থাকে সবাইকে ধন্যবাদ।